দেখছেন দিনের প্রধান খবর আর সংবাদপত্র পর্যালোচনা নিয়ে আয়োজন বাংলাদেশ এখন। আপনাদের সাথে আছি আমি কাজী মফুয়া। আমার সাথে কথা বলতে স্টুডিওতে আছেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের পরিকল্পনা উন্নয়ন ও নেগোসিয়েশন অধিশাখার পরিচালক মোহাম্মদ মাহবুব হোসেন এবং প্রতিবেশ ও প্রাণবৈচিত্র্য সংরক্ষণ গবেষক পাভেল পার্থ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। মূলত আমরা গতকালকে যে খবরগুলো আলোচনায় ছিল সেগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো সম্পর্কে আপনাদের মতামত এবং বিশ্লেষণ শুনবো। তার আগে একটু এক নজরে আমি খবরগুলো দেখে আসতে চাইব। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরের একটি বাড়ি থেকে 2 শিশু সহ 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বাড়ির তত্ত্বাবধায়ক ও এক নারী সহ 3 জনকে। রাজধানীর গোপীবাগে 6 খুন মামলায় 4 জনকে 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। পুলিশের দাবি, আসামিরা নিষিদ্ধ সংগঠন জেএমবির সদস্য। জিয়াউল ইসলাম, আলামিন, আজমির ও গোলাম সারোয়ার নামের এই 4 জনকে ঢাকার একটি আদালতে হাজির করে রিমান্ডে নেয় পুলিশ। নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের অভ্যর্থনা সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ অধিবেশনের উচ্চ পর্যায়ের আলোচনার উদ্বোধনী অনুষ্ঠানেও অংশ নিয়েছেন তিনি। এছাড়া জাতিসংঘ মহাসচিব বান কি মুন আয়োজিত মধ্যাহ্নভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অপরাধে এক ব্যক্তিকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার এ রায় দেন সাইবার অপরাধ ট্রাইব্যুনালের বিচারক AKM শামসুল ইসলাম। খুলনার বাসিন্দা তন্ময় মল্লিক নামের ওই ব্যক্তির বিরুদ্ধে গত বছর মামলা করে পুলিশ। দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নেত্রকোনার পূর্বধলা, ফেনীর ফুলগাজী এবং নওগাঁর রানীনগরে বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ জনপদ। বগুড়ায় যমুনা বইছে বিপদসীমার উপর দিয়ে। দুর্গত এলাকায় ত্রাণের অপেক্ষায় আছে হাজারো মানুষ। সোনিয়া হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পার্থদা, আপনারা শুনছিলেন যে কেরানীগঞ্জের একটি বাড়ি থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে একটু আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে এই বিষয়ে কোনো আপডেট আছে কিনা আমি আমার সহকর্মী মাসুদ কার্জনের কাছে একটু জানতে চাইবো। কার্জন, নিহতদের পরিচয় সম্পর্কে পুলিশ কি বলছে এবং যে 3 জনকে আটক করা হয়েছে তাদের ব্যাপারেও পুলিশ কি বলছে? আসলে নিহতদের যারা ছিল তাদের কারোরই এখন পর্যন্ত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আর যে 3 জনকে আটক করা হয়েছে যে বিষয়টি আমরা এর আগে প্রতিবেদনে উল্লেখ করেছিলাম বা জানাচ্ছিলাম, যে 3 জনের মধ্যে একজন হচ্ছে যার মধ্যস্থতায় আসলে এই বাসাটি ভাড়া নেওয়া হয়েছিল আক্কাস, আরেকজন হচ্ছে বাড়ির যে কেয়ারটেকার ছিল সোহেল, আরেকজন হচ্ছে একজন স্থানীয় সিএনজি চালকের স্ত্রী, তাকে আটক করা হয়েছে। তো এই পুলিশ বলছে যে আক্কাস আসলে যেহেতু তার সঙ্গে হয়তো যারা এখানে এসেছিলেন ভাড়া নিয়েছিলেন তাদের সঙ্গে হয়তো কোনো ধরনের পরিচিতি থাকতে পারে বা পূর্ব পরিচয়ের কোনো ঘটনা থাকতে, এই জন্যই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এবং যেহেতু বাড়ির মালিক প্রবাসী বাড়িতে থাকেন না এবং সোহেলের মাধ্যমে বাসাটি ভাড়া তারও হয়তো এটা জানা থাকতে পারে। ফলে এখন পর্যন্ত হত্যার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কি কিছু বলছে, কোনো ধারণা করছে? এখন পর্যন্ত কোনো ধারণা, পরিষ্কার কোনো ধারণা পুলিশ পায়নি বা তারা আমাদেরকে জানাতে পারেনি। কারণ তারাও বলছে তারা জিনিসটা তাদের কাছেও এখনো জিনিসটা একেবারেই পরিচিত, মানে ঘটনাটি একেবারেই মানে এখন পর্যন্ত ক্লুলেস। তবে 2টি আলামত যে পাওয়া গেছে, অনেক ধরনের আলামত পাওয়া গেছে। এর মধ্যে একটি হচ্ছে যে জাতীয় পরিচয় পত্র পাওয়া গেছে, সেই জাতীয় পরিচয় পত্রে লেখা আছে মমিনুল ইসলাম, এবং আরেকটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে, সেখানে লেখা আছে সাজু আহমেদ। তো এই 2 জনের ছবি মিলিয়ে দেখা হচ্ছে যারা মারা গেছে তাদের ছবি কারোর সঙ্গে মিললেই তো ধারণা করা হচ্ছে যারা এখানে এসেছিলেন খুনি হিসেবে বা যারা হত্যাকাণ্ডে জড়িত এদের কারো কিনা এই বিষয়গুলো তারা খতিয়ে দেখছে। তো যে কারণটি যেটি আমরা বারবার জানতে চাচ্ছিলাম যে কি কারণে হত্যা করা হয়েছে, এবং যেহেতু নিহত যারা হয়েছে তাদের কোনো স্বজনদের পাওয়া যায় না, কোনো অভিযোগ নাই, এবং পাশের ফ্ল্যাটে যারা থাকতেন তাদের সঙ্গে খুব একটা যোগাযোগ ছিল না, এবং ফলে এই কারণেই অনেকটা একটু তদন্ত একটু ধীর গতিতে এগোচ্ছে, কোনো ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে না বা ক্লু পাওয়া যাচ্ছে না, এই জন্য তারা কারণ স্পষ্ট করে বলতে পারে। তো আরেকটি জিনিস জানিয়ে রাখি যে এর আগে আমরা বিভিন্ন সময় দেখেছি বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও যেটা এই জিনিসটা মাথায় নিয়ে তদন্ত করছে, সেই বিষয়টি হচ্ছে যে বিভিন্ন সময় জঙ্গিরা যারা আত্মগোপনে থাকে, বাসা ভাড়া নেয়, তারা কিন্তু এই ধরনের একটা প্রবণতা থাকে যে বাসা ভাড়া নেয়
কিন্তু তারা সেখানে থাকে কিন্তু কোনো ধরনের আসবাবপত্র এরকম থাকে না, তারা 3-4 মাস থেকে আবারও সেখান থেকে চলে যায়। কিংবা চরমপন্থী বিভিন্ন সংগঠনের এই ধরনের ঘটনা থাকে, তারা এইভাবে বাসা ভাড়া নেয়, কোনো জিনিসপত্র থাকে না, 2-3 মাস থেকে হঠাৎ করে একদিন আবার চলে যায়। আমরা জানতে চেয়েছিলাম আইন শৃঙ্খলা বাহিনীর সিআইডি যারা তদন্ত করছেন জঙ্গি বা চরমপন্থী এই ধরনের কিছু না, তো তারা বলছেন যে প্রাথমিকভাবে এরকম কিছু মনে হচ্ছে না তাদের কাছে এখনো, তবে এই দিকগুলো তাদের মাথায় আছে। জি, কার্জন আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। পার্থদা শুনছিলেন, আসলে খুব বেশি অগ্রগতি পুলিশের কাছে খুব বেশি এখন পর্যন্ত তথ্য নেই। আমরা আশা করছি যে আমরা শীঘ্রই জানতে পারবো আসলে কি হয়েছিল। আপনাদের সাথে যে আলোচনাটা আমি শুরু করতে চাই সেটা হলো জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিয়েছেন, সেখানে একই সাথে তিনি জলবায়ু সম্মেলনেও যোগ দিয়েছেন। আপনাকে দিয়ে প্রশ্নটা শুরু করতে চাই যে গত প্রায় 2 দশক বা তারও একটু বেশি সময় ধরে জলবায়ু পরিবর্তন হঠাৎ করে কেন এত আশঙ্কা বা হুমকির কারণ হয়ে যাচ্ছে? জলবায়ু পরিবর্তন তো একটি সাধারণ প্রক্রিয়া হওয়ার কথা, এটা আসলে এত আশঙ্কার কারণ কেন হচ্ছে? ধন্যবাদ কাজী মহুয়া এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে জলবায়ু পরিবর্তন, যদিও আমি জলবায়ু বিপর্যয় আসলে মানে যে ঘটনাটিকে পরিবর্তন বলা হচ্ছে এটিকে বিপর্যয়, কারণ জলবায়ু পরিবর্তন একটি খুবই স্বাভাবিক প্রক্রিয়া, এটি একটি বিজ্ঞান, এটা সবসময় আসলে হচ্ছে। আবহাওয়ায় যে পরিবর্তন হচ্ছে তার একটি গড় ফলাফল হচ্ছে আসলে জলবায়ু। তো এটা বিভিন্ন সময় আসলে দেখা যাচ্ছে, কিন্তু যে জলবায়ু পরিবর্তনের কথা বলা হচ্ছে এটা প্রায় 200 বছরের কিছু ধনী দেশের লাগাতার যে আসলে ভোগবিলাসিতা, তার ফলাফলে যে ফলাফল, সেই ফলাফলটিকে আসলে একটা জলবায়ু পরিবর্তনের জায়গাতে এখন আসলে বলা হচ্ছে। এবং অনেকেই হচ্ছে যে এখন জলবায়ু রাজনীতি আসলে বলছেন যে এটা নিয়ে রাজনীতি, ভোগবিলাসিতা হচ্ছে যে এরকম যে উন্নত এবং ধনী দেশ যাদেরকে বলা হচ্ছে যে আমেরিকা, ইউরোপের অনেক দেশ, জাপান, চীন, মানে এই দেশের যে আপনার অনেক, তারা হচ্ছে যে ঘরে অনেক এসি ব্যবহার করছে, অনেক ধরনের গাড়ি ব্যবহার করছে, তারা যে খাবার দাবার খাচ্ছে, যে ফাস্ট ফুড আসলে তৈরি হয়েছে, আপনার অনেক রকমের দোকান তৈরি হয়েছে, আপনার কেএফসি, পিৎজা হাটের মতো দোকান, ম্যাকডোনাল্ডসের মতো দোকান তৈরি হয়েছে, তারা যে জিনিসগুলো আসলে ব্যবহার করছে, প্রতিটা জিনিস ব্যবহার করার ফলে প্রচুর কার্বন নির্গত হয়। যত বেশি কার্বন নির্গত হচ্ছে তত বেশি পৃথিবীটা হচ্ছে যে আসলে উত্তপ্ত হয়ে উঠছে। এটা বলা হচ্ছে যে পৃথিবী এই কারণে আসলে উত্তপ্ত হচ্ছে এবং এটাকে কিন্তু বৈশ্বিক উষ্ণতা আসলে বলা হচ্ছে। এটা শুধুমাত্র বাংলাদেশে তো ঘটছে না, এটা সারা দুনিয়াতে ঘটছে, যে পৃথিবী গোল এবং সব জায়গাতেই আসলে এটি ঘটছে। সমস্যাটা হচ্ছে যে যদি তাপমাত্রা আসলে বাড়তে থাকে, বলা হচ্ছে তখন বরফ আসলে গলে যায়, মানে তাপে যেহেতু বরফ গলে যায়, বরফ গলে গেলে পৃথিবীর যে আসলে নিম্নাঞ্চল, সেই নিম্নাঞ্চলে আসলে পানি চলে আসে, কিংবা হচ্ছে যে আপনার এক ধরনের বন্যা কিংবা জলাবদ্ধতা বিভিন্ন কিছু হতে পারে, কোথাও আসলে খরা তৈরি হতে পারে, এক ধরনের অসামঞ্জস্য, এক ধরনের হচ্ছে যে আপনার যেটা আসলে আমি বুঝতে পারি না সেই রকম অবস্থা আসলে তৈরি হয়। কিন্তু তার মানে কিন্তু এই নয় যে আসলে এই ঘটনাটি আসলে ঘটছে না। আপনি খনার বচনেও দেখবেন আসলে খনা বিভিন্ন কিছু আসলে বলছে যে এক রবি মানে 5 রবি যদি একটা মাসে থাকে, যে 5 রবি মাসে পায়, ঝড়ায় কিংবা খরায় যায়, মানে ওই সময় কিন্তু এক ধরনের পরিবর্তন ছিল। কিন্তু এখনকার যে পরিবর্তনটি আসলে হচ্ছে সেটি বাংলাদেশের যে মানুষ বা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের কৃষক বা জেলে তারা বুঝতে আসলে পারছে। পার্থদা, আপনার কাছে ফিরবো। মাহবুব ভাই, আপনার কাছে আমার প্রশ্ন যে গত প্রায় 1 দশকে জলবায়ু সম্মেলন নিয়ে আমরা যত আনুষ্ঠানিকতা দেখেছি বিশ্বের বিভিন্ন জায়গায়, সেই অনুযায়ী আমরা কি ফলাফল পেয়েছি কিনা? প্রথমে আমি আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শকদের অভিনন্দন জানাই। প্রথমে যে প্রশ্নটা আপনি করেছেন যে 10 বছরে আসলে আমাদের যে আলোচনা বা যে পর্যালোচনা চলছে তার ফলাফলটা কি, তার আগে একটু আমাকে একটু বলতে হবে। কারণ হলো যে এই আপনি জানেন যে 90-এর দশকে যখন আর্থ সামিট শুরু হলো, যে আমরা বুঝতে পারলাম যে জলবায়ু পরিবর্তনের যে প্রক্রিয়াটা চলছে এটা আমাদের সামগ্রিকভাবে বিশ্বের নিরাপত্তার জন্য একটা হুমকি, শুধু নিরাপত্তা নেই, অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য একটা হুমকি। তো তখন বিশ্ব সময় তারা সকলে মিলে একমত হলেন যে না, কিছু করা দরকার। তার একটি বড় ফলাফল হলো যে কিয়োটো প্রটোকলের আওতায় আমরা মানে সারা বিশ্ব দেশগুলোকে দুটো ভাগে ভাগ করে ফেললাম। একটা গ্রুপকে আমরা চিহ্নিত করলাম যে তাদের কারণে কার্বন নিঃসরণ বেশি হচ্ছে, আর একটা গ্রুপ হলো যে তারা ভিকটিম হচ্ছে। তো তখন ঠিক হলো যারা অ্যানেক্স 1 কান্ট্রি আমরা বলি, বা যারা কার্বন নিঃসরণ করছে, যাদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা একটা নির্দিষ্ট হারে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে
সহায়তা করবে সেটা মোকাবেলা সহায়তা। করার জন্য। হ্যাঁ, শুধু অর্থই না, টেকনিক্যাল সাপোর্ট থেকে সব শুরু দিক করে থেকে। বিভিন্ন ভাবে। আচ্ছা। কিন্তু আমাদের বাস্তব মানে অভিজ্ঞতা হলো যে গত কিয়োটো প্রোটোকলের পর থেকে যে আসলে সেই হারে আমরা কিন্তু সহায়তা পাইনি। আচ্ছা। কিন্তু আমরা কিন্তু পাইনি এই কথা বলছি, এর সাথে কিন্তু আমাদের কিন্তু আলোচনাও কিন্তু কখনো ভণ্ডুল হয়ে যায়নি। আলোচনার প্রক্রিয়াটা চলতে ছিল এবং সেটি এখন একটা নতুন মাত্রা পেয়েছে এবং সেই মাত্রার দিকে এখন আমরা এগিয়ে যাচ্ছি, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই জাতিসংঘের যে জলবায়ু অধিবেশন সেটি উনি পরিষ্কার করেছেন। আপনাদের সাথে আলোচনায় ফিরবো। আমার সাথে এখন যোগ দিয়েছেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান। সৈয়দা রিজওয়ানা হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমার প্রশ্ন হলো যে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের যে পরিকল্পনাগুলো আছে সেগুলো আসলে কতটা কার্যকর হয়? বাংলাদেশে যে পরিকল্পনাগুলো আছে সেগুলো মোটামুটি ধরনের বিশদ হলেও এটা কিন্তু অতটা দীর্ঘমেয়াদী এখনো বলে আমার মনে হয় না। প্রথম কথা আমি বলি যে পরিকল্পনাগুলো আছে তার মধ্যে কিছু পরিকল্পনা যেমন অ্যাডাপ্টেশন বা খাপ খাইয়ে নেওয়ার সংক্রান্ত যে পরিকল্পনাটা, সেটা জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের ফসল। কিন্তু বাংলাদেশ সরকারের যে ক্লাইমেট স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান আছে সেটা কিন্তু বহু বছর যাবৎ ইংরেজিতেই রচিত এবং পঠিত। এটা জনগণের অংশগ্রহণের মাধ্যমে এই দলিলটাকে রচনা করা হয়নি। হ্যাঁ, ফলে ইংরেজিতে করা একটি পলিসি জনগণের কাছেও পৌঁছায়নি, যদিও এখন এটির বাংলা ভার্সনটা আছে। আমি বলবো না যে প্রস্তুতি নিয়ে খুশি হবার মতন কিছু আছে, কারণ আমরা যদি এখনো দেখি আমরা দেখবো যে আমাদের যে পরিমাণ সাইক্লোন শেল্টার দরকার তার অর্ধেকও আমাদের নেই, যা আছে তার অনেকটাই ব্যবহার উপযোগী না। বলা হয় যে বাংলাদেশের 1/3 চলে যেতে পারে পানির নিচে যদি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 1 মিটারের উপর বেড়ে যায়, যদিও এটা নিয়েও বিশেষজ্ঞদের মধ্যে মতবিরোধ রয়েছে। তো উপকূলের যেই মানুষগুলো এই ঝুঁকির মধ্যে আছে সেই মানুষগুলো কিন্তু প্রত্যেকদিন তাদের জীবনে কি ঘটছে তা বলতে পারে, কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এটি ঘটছে বা আগামী 50 বছরে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে এমন কথাগুলো কিন্তু এখনো জানে না। ফলে সরকারি পর্যায়ে কিছু নীতি হচ্ছে, কিন্তু মাঠ পর্যায়ে যে প্রস্তুতি দরকার মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী সেগুলো কিন্তু তেমন হচ্ছে না। প্রাত্যহিক জীবনে আপনি একটি বিপর্যয় মোকাবেলা করছেন, যেমন এখন দেশের মানুষ বন্যা, আকস্মিক বন্যা, নদী ভাঙন এগুলোর মোকাবেলা করছে, কিন্তু এগুলো দীর্ঘমেয়াদে মানুষকে যে একেবারে বাস্তুহারা করে ফেলবে, তার দেশের মানচিত্র বদলে দেবে, তার এগ্রিকালচারাল যে প্যাটার্ন আছে সেখানে পরিবর্তন আসবে। জি জনাব রিজওয়ানা হাসান, আমি আরেকটা বিষয় স্পেসিফিক্যালি জানতে চাইবো যে অপরিকল্পিত শিল্পায়ন বা নগরায়নের ফলে যে সমস্যাগুলো হয় সেগুলো এড়ানোর জন্য যে পরিকল্পনা আছে আমাদের, সেগুলো যথেষ্ট কিনা? আমি বলবো পরিকল্পনাগুলো যথেষ্ট, পরিকল্পনাগুলোর প্রয়োগ একেবারেই অপ্রতুল। আর এই পরিকল্পনাগুলোর সাথে জলবায়ু পরিবর্তনের বিষয়টাকে খাপ খাইয়ে পরিকল্পনাগুলোকে আধুনিক যুগোপযোগী এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত করতে আরো সময় লাগবে। তবে বর্তমান সময়ের জন্য এই পরিকল্পনাগুলো আমার বিবেচনায় যথেষ্ট। জি, আপনার কাছে আবারও ফিরছি আমরা। পার্থদা শুনছিলেন, উনি যেটা বলছিল যে জনগণের অংশগ্রহণ নেই, এই বিষয়ে আপনার? এটা হচ্ছে যে একটা বিষয় দেখবেন যে এবার জাতিসংঘের যে জলবায়ু সম্মেলনে এমনকি মিডিয়াগুলো আসলে খুব বেশি, মানে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে একটা তহবিল নিয়ে আসলে দেন দরবার হয়েছে, কিন্তু এখানে খুব সুনির্দিষ্টভাবে 8টি বিষয় আসলে উত্থাপিত হয়েছে। কৃষি, নগর, শক্তি, তহবিল, কার্বন হচ্ছে যে আপনার দর কষাকষি, বন, শিল্পায়ন যেটি আপনি বললেন, এবং একটা রেজিলেন্স। তো এখন জনগণের অংশগ্রহণ কিন্তু আমরা আসলে কোথাও আসলে দেখছি না। বাংলাদেশেও জলবায়ু পরিবর্তনকে অ্যাড্রেস করে যে সরকারি আসলে প্রকল্পগুলো হয়েছে সেই প্রকল্পের কোথাও যে আসলে জনগণ হয়তোবা তারা অংশ নিয়েছে, কিন্তু সেটা যে জনগণের পরিকল্পনায় হয়েছে সেটা কিন্তু আসলে কখনো দেখতে পাই না। যে সেটা হচ্ছে যে আপনি কৃষি ভিত্তিক গবেষণাই হোক, এবং প্রচুর আসলে পরিকল্পনা হয়েছে। যেমন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, তাদের কাজ হচ্ছে বিভিন্ন জায়গা এলাকা সহনশীল ধান জাত উদ্ভাবন করা, কিন্তু আবার জলবায়ু তহবিল থেকে আসলে একটা প্রকল্প তৈরি করে আবার একই কাজ করা হচ্ছে যে লবণ সহনশীল জাত, খরা সহনশীল জাত, এবং যেটা কোনোটাই আসলে টিকছে না, কারণ বিভিন্ন মিডিয়াতে আসলে আসছে এবং